বিসমিল্লাহির রহমানির রহিম। সরকারি বাংলা কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? এই করোনা মহামারীর মাঝে খুব বেশি ভালো না থাকলেও আমি ঐকান্তিকভাবে কামনা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। এই অস্বাভাবিক পরিস্থিতিতে, বৈশ্বিক মহামারীর মাঝে আমরা একটি অন্যরকম সময় পার করছি। এই অস্বাভাবিক পরিস্থিতিতে আমাদের শারীরিক ও মানসিক অবস্থার উপর অনেক রকমের চাপ আমরা অনুভব করছি, কেননা স্বাভাবিকতার বাইরে কোনো কিছুই ভালো হয় না, দীর্ঘস্থায়ী হয় না। আমরা যে স্বাভাবিক কাজকর্ম করে অভ্যস্ত, এই মহামারীর কারণে সেটা থেকে আমরা বিচ্যুত থাকায় এই অবস্থার সৃষ্টি। করোনা মানসিক স্বাস্থ্যের জন্য কি করণীয় সে বিষয়ে একটি ভিডিও বাংলা কলেজের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে মানসিক বিশেষজ্ঞগণ তোমাদেরকে কিভাবে এই সময়কালটা অতিবাহিত করলে আমাদের সকলের জন্য ভালো হয় সে বিষয়ে সুপরামর্শ দিয়েছে। আমি আশা করি তোমরা সবাই সেই ভিডিওটি দেখেছো বা সময় করে দেখে নিবা। আমি একটু বলতে চাই, আমাদের স্বাভাবিক কাজকর্ম থেকে বিচ্যুত হওয়ায় আমাদের মাঝে স্বাভাবিক রুটিনের বাইরে অন্যরকম কাজ করার একটা প্রবণতা দেখা যায়। বিশেষ করে যথাসময়ে ঘুমোতে না যাওয়া এবং সকালবেলা ঘুম থেকে না ওঠার বদঅভ্যাসগুলি আমাদের মাঝে এখন প্রত্যশই ঘটছে। তাই আমি অনুরোধ করব তোমাদেরকে, আর যাই হোক, যথাসময়ে খাওয়ার চেষ্টা করবা, যথাসময়ে গোসল, যথাসময়ে পড়ালেখা এবং নিয়মিত যথাসময়ে ঘুমোতে যাওয়া। কোনো ক্রমেই রাতের বেলায় অত্যধিক জেগে থাকার বদঅভ্যাস করবা না। এই রাতের বেলা জেগে থাকলে সকালবেলা অত্যধিক পরিমাণে ঘুমালে শরীরের উপর একটা অস্বাভাবিক সমস্যা তৈরি হওয়ার প্রবণতা দেখা দেয়। আর এই মহামারীর কারণে আমরা সবাই একটু মানসিকভাবে দুশ্চিন্তাগ্রস্ত ও বিচলিত, সামনের অনাগত দিনগুলি কি হয় এই অনিশ্চয়তায়। এই অবস্থায় শারীরিক স্বাভাবিক নিয়মকানুনের ব্যত্যয় ঘটলে সেটা আমাদের শরীরকে খুব তাড়াতাড়ি দুর্বল করে দিতে পারে। তাই কখনোই এই স্বাভাবিক নিয়মগুলার ব্যত্যয় ঘটানো যাবে না। আর বর্তমানে সামাজিকভাবে বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাচ্ছি। কিছু সামাজিক অপকর্ম অত্যধিক পরিমাণে বেড়ে গিয়েছে, যার প্রেক্ষাপটে কিছু আইনের নতুনভাবে সংস্করণ করতে হয়েছে এবং মৃত্যুদণ্ড পর্যন্ত শাস্তি প্রয়োগ করে, শাস্তির ব্যবস্থা রেখে নতুনভাবে আইনকে সময় উপযোগী করা হয়েছে। আমি আশা করব আমার শিক্ষার্থীরা এই বিষয়গুলি সচেতনতার সাথে ওভারকাম করবে। আর মাদকাসক্তি সম্পর্কে আমি একটা লাইন বলতে চাই। তোমরা সকলেই জানো এই মাদকাসক্তি আমাদের মনুষ্য জীবনের প্রকাশ্য শত্রু। আমি প্রত্যাশা করি আমার প্রতিটি ছাত্রছাত্রী
এই সমস্যা থেকে নিজেকে দূরে রাখবে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখবে। আমরা বেশ কিছুদিন বিরতিতে ছিলাম শারদীয় ছুটির কারণে এবং ঈদে মিলাদুন্নবীর ছুটির কারণে। তো যে কোনো কিছুই এক নাগাড়ে করলে ভালো লাগে না। আমরা এই বিরতির পর আবার ফিরে এসেছি আমাদের অনলাইন ক্লাসে। যেহেতু বিরতি গিয়েছে, আমি আশা করি এখন তোমাদের মনোযোগ ও আকর্ষণ আরো বেড়ে যাবে। বিরতির পর কাজ করলে এটাই স্বাভাবিক। তো সম্মান চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের কর্পোরেট ল অ্যান্ড প্র্যাকটিস কোর্সের একটি অনলাইন ক্লাস নিব। তো চলো শুরু করি আজকের টপিকস। আজকে আমাদের পড়ার বিষয় কোম্পানির ঋণ গ্রহণ। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা। এই প্রশ্নটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2014 সালে পরীক্ষায় এসেছিল। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা বলতে কি বোঝো? যে কোনো ব্যবসায় পরিচালনার জন্য মূলধন প্রয়োজন। কোম্পানি ব্যবসায় পরিচালনার জন্য যেমন নিজস্ব মূলধন প্রয়োজন, তেমনি ঋণকৃত মূলধনেরও প্রয়োজন হয়। বর্তমান যুগে সম্পূর্ণ নিজস্ব মূলধন দিয়ে ব্যবসা পরিচালনা করা খুবই দুরূহ ব্যাপার। কারণ ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ব্যবসায় করতে গেলে বিভিন্ন সময়ে আর্থিক সংকটের সম্মুখীন হতে হয়। আবার অনেক সময় প্রতিষ্ঠানের কাছে বিভিন্ন সুযোগ আসে যখন ঋণ গ্রহণ একান্ত জরুরি হয়ে পড়ে। কিন্তু কোম্পানি ইচ্ছা করলেই এ ঋণ গ্রহণ করতে পারে না। কোম্পানি কতটা ঋণ গ্রহণ করতে পারবে বা কতটা ঋণ গ্রহণ করা উচিত, এ বিষয়ে কোম্পানির পরিমেল নিয়মাবলীতে অবশ্যই উল্লেখ থাকতে হবে। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতা সম্পর্কে কোম্পানির স্মারকলিপির দায়-ধারা হতে ধারণা পাওয়া যায়। যদি কোম্পানির স্মারকলিপির উদ্দেশ্য ধারায় ঋণ গ্রহণের ক্ষমতার কথা উল্লেখ থাকে, তবে তাকে উক্ত বা ব্যক্ত ক্ষমতা বলে। আর ঋণ গ্রহণের ক্ষমতা যদি আনুষঙ্গিক বলে উল্লেখ থাকে, তবে তাকে অব্যক্ত বা অনুক্ত ক্ষমতা বলে। কোম্পানি আইনের 12 ধারা অনুযায়ী আদালতের মাধ্যমে স্মারকলিপির উদ্দেশ্য ধারার পরিবর্তন করে ঋণ গ্রহণের ব্যক্ত ক্ষমতা বা অব্যক্ত ক্ষমতা অর্জন করা যায় বা ক্ষমতার সীমা বাড়ানো যায়। কোম্পানির ঋণ গ্রহণ পদ্ধতি বা উপায়। এটাও
জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এসেছিল 2013 সালে। যৌথ মূলধনী কোম্পানি যেহেতু বৃহদায়তন প্রতিষ্ঠান, সেহেতু এর জন্য ব্যাপক মূলধনের প্রয়োজন। যৌথ মূলধনী কোম্পানি সুষ্ঠুভাবে তাদের ব্যবসায় কার্যক্রম পরিচালনার জন্য অনেক সময় প্রয়োজনীয় এবং অতিরিক্ত মূলধন সংগ্রহের জন্য ঋণ গ্রহণ করে থাকে। কোম্পানি যে সকল উপায়ে ঋণ সংগ্রহ করতে পারে সেগুলো সম্পর্কে আমি একে একে বলছি। 1. কোম্পানি ঋণপত্র বিক্রি করে। 2. কোম্পানির যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে। তোমরা বুঝতেই পারতেছো, প্রথমে বলা হয়েছে ঋণপত্র বিক্রি করে মানে ডিবেঞ্চার ইস্যু করে ঋণ নিতে পারে, অথবা কোম্পানি যাবতীয় স্থাবর ও অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও ঋণ নিতে পারে। 3. বাণিজ্যিক প্রত্যয়ন বিলির মাধ্যমে, প্রত্যয়ন পত্র বিলির মাধ্যমে। 4. বিনিময় বিল প্রদান করে। 5. কোম্পানির নিজ দলিল বন্ধক রেখে। 6. কোম্পানির সম্পত্তি অনির্দিষ্ট জামিন দ্বারা। 7. বিনিময় বিল ব্যাংক হতে আগাম বাট্টা করে। 8. কোম্পানির প্যাটেন্ট বন্ধক রেখে। 9. কোম্পানির কপিরাইট বা ট্রেডমার্ক বন্ধক রেখে। 10. ব্যাংক হতে জমাতিরিক্ত ঋণ গ্রহণ করে।
11 হুন্ডি প্রদানের মাধ্যমে। 12 সাধারণ বাণিজ্যিক ঋণ বিনা জামানতে গ্রহণ করে। সকল কোম্পানির ঋণ গ্রহণের ক্ষমতা রয়েছে। ঋণ গ্রহণের জন্য কোম্পানিকে অবশ্যই পরিমেল নিয়মাবলীর বিধান মেনে চলতে হয়। তবে কোনো অবস্থাতেই কোম্পানি হিসাবের খাতা বা সংরক্ষিত মূলধন বন্ধক রেখে কোম্পানি ঋণ গ্রহণ করতে পারে না। কোম্পানির ঋণ গ্রহণ ক্ষমতার উপর আরোপিত বিধি নিষেধ। এই প্রশ্নটিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে 2013 এবং 2014 সালে এসেছিল। কোম্পানি বা কোম্পানির পক্ষে পরিচালকগণের ঋণ গ্রহণের ক্ষমতার সীমা কতটা হবে সে সম্পর্কে সাধারণত কয়েকটি বিধিবিধান অনুসরণ করা হয়ে থাকে, যা আমি নিম্নে একে একে ব্যাখ্যা করছি। 1. স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী অনুসারে কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীতে কোম্পানির ঋণ গ্রহণের সর্বোচ্চ সীমা সম্পর্কে যদি কোনো বিধানের উল্লেখ থাকে তবে তা কোম্পানি এবং এর পরিচালকগণ যথাযথভাবে অনুসরণ করতে বাধ্য। 2. কার্যারম্ভের অনুমতি সংগ্রহের পর ঋণ গ্রহণ। কোম্পানি আইনের 150 ধারার বিধান অনুসারে পাবলিক লিমিটেড কোম্পানি কার্যারম্ভের অনুমতিপত্র সংগ্রহের পর ঋণপত্র ইস্যু বা অন্য কোনোভাবে ঋণ গ্রহণ করতে পারে। অনুরূপভাবে প্রাইভেট লিমিটেড কোম্পানি নিবন্ধনপত্র প্রাপ্তির পর ঋণ গ্রহণের ক্ষমতা পায়। উল্লেখ্য যে কোনো কোম্পানি তার কাজ শুরু করার পূর্বে ঋণ সংগ্রহ করতে পারে না। 3. ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীর ক্ষমতার বাইরে কোম্পানি ঋণ গ্রহণ করলে তাকে ক্ষমতা বহির্ভূত ঋণ হিসেবে গণ্য করা হয় এবং তা আইনের দৃষ্টিতে
বাতিল বলে গণ্য হবে। চার, পরিচালকদের ঋণ গ্রহণের ক্ষমতাসীমা। যে সকল পরিচালক কোম্পানি কর্তৃক ঋণ গ্রহণের বিশেষ ক্ষমতাপ্রাপ্ত হন, যে সকল পরিচালক কোম্পানি কর্তৃক প্রদত্ত ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করতে পারে না। অর্থাৎ যে সকল পরিচালক কোম্পানি কর্তৃক ঋণ গ্রহণের বিশেষ ক্ষমতা প্রাপ্ত হন, সে সকল পরিচালক কোম্পানি কর্তৃক প্রদত্ত ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করতে পারে না। সাধারণ সভার সিদ্ধান্তের ভিত্তিতে ঋণ গ্রহণ। কোম্পানি সাধারণ সভার বিশেষ সিদ্ধান্তের মাধ্যমে পরিমেল নিয়মাবলীতে ঋণ গ্রহণের উল্লিখিত সীমা প্রয়োজনে পরিবর্তন ও পরিবর্ধন করতে পারে। কোম্পানি পরবর্তীতে পরিবর্তিত সিদ্ধান্ত অনুসারে ঋণ গ্রহণ ক্ষমতার প্রয়োগ করতে পারে। ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ। স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলী ক্ষমতার বাইরে কোম্পানি ঋণ গ্রহণ করলে তাকে ক্ষমতা বহির্ভূত ঋণ হিসেবে গণ্য করা হয় এবং তা আইনের দৃষ্টিতে বাতিল বলে গণ্য হবে। কোম্পানি ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করলে তা প্রতিকারের জন্য যে পন্থাগুলি অবলম্বন করা হয় সেগুলি আমি একে একে বর্ণনা করছি। এক, নিষেধাজ্ঞা। কোম্পানি যদি ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ করে তবে এ ঋণের জন্য তৃতীয় কোনো পক্ষ দাবি করতে পারবে না। তবে যদি ঋণের অর্থের হদিস বের করা সম্ভব হয় তাহলে তা আদায়ের জন্য নিষেধাজ্ঞা জারি করতে পারে। এ নিষেধাজ্ঞা জারি করা হয় পুনরুদ্ধার নীতি অনুসারে। ২. প্রতিস্থাপন। ক্ষমতা বহির্ভূত ঋণ গ্রহণ সত্ত্বেও যদি উক্ত ঋণ দিয়ে কোম্পানির পূর্বের কোনো ঋণ পরিশোধ করা হয় তবে উক্ত ঋণদাতা
পূর্বোক্ত ঋণদাতার স্থলে স্থলাভিষিক্ত হবেন এবং প্রথম শ্রেণীর পাওনাদার হিসেবে বিবেচিত হবেন। তিন, গৌণ ভঙ্গের কারণে পরিচালকদের বিরুদ্ধে মামলা। কোম্পানি যদি ক্ষমতাবহির্ভূতভাবে ঋণ গ্রহণ করে তবে ক্ষমতার অপ্রকাশ্য গৌণ শর্ত ভঙ্গের কারণে তৃতীয় পক্ষ পরিচালকদের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে পারে এবং তাদের বিরুদ্ধে অভিযোগ এনে মামলা দায়ের করতে পারে। 4, পরিচালকদের দায়। কোম্পানির স্মারকলিপি ও পরিমেল নিয়মাবলীতে যদি পরিচালকবৃন্দের ঋণ গ্রহণের ক্ষমতা সম্পর্কে কিছু বলা না থাকে এবং ঋণদাতা ও যদি এ ব্যাপারে অজ্ঞ থাকে তবে উক্ত ক্ষমতা বহির্ভূত ঋণের জন্য পরিচালকগণ ব্যক্তিগতভাবে দায়ী হবেন। বন্ধক বা জামানত রক্ষণ। ঋণদাতার কাছ থেকে ঋণ গ্রহণের বিপরীতে নিশ্চয়তা প্রদানের জন্য ঋণ গ্রহীতা তার যে সম্পদ জমা রাখে তাকে বন্ধক বা জামানত বলে। চুক্তি আইনের ১৭২ ধারায় জামানত রক্ষণের সংজ্ঞায় বলা হয়েছে, কোন ঋণ পরিশোধের বা কোন প্রতিশ্রুতি পালনের জামানত স্বরূপ কোন জিনিস গচ্ছিত রাখলে তাকে জামানত রক্ষণ বলে। এক্ষেত্রে যে এইরূপ জিনিস গচ্ছিত রাখে তাকে জামানতদাতা এবং যার কাছে তা গচ্ছিত রাখা হয় তাকে জামানত গ্রহীতা বলে। যেমন ক, ব্যাংক থেকে বাণিজ্যিক ঋণ গ্রহণের সময় তার স্ত্রীর হীরার হার জমা রাখল। এক্ষেত্রে হীরার হার গচ্ছিত প্রদান, বন্ধক বা জামানত হিসেবে বিবেচিত হবে। বন্ধকের উপাদান। বন্ধকে যে সকল উপাদান লক্ষ্য করা যায় সেগুলো আমি একে একে বলছি। ক, বন্ধকের বিষয়বস্তু অবশ্যই অস্থাবর সম্পত্তি বা পণ্য হবে। পণ্য বলতে ১৯৩০ সালের পণ্য বিক্রয় আইনের ২-৭ ধারায় বলা হয়েছে, অর্থ এবং মামলাযোগ্য দাবি ব্যতীত অন্যান্য সকল প্রকার অস্থাবর সম্পত্তিকে পণ্য বলে। স্টক, শেয়ার,
জমির ফসল, তৃণ এবং জমি সংলগ্ন বা জমির অংশস্বরূপ যে সকল জিনিস বিক্রির পূর্বে বা বিক্রি চুক্তির অন্তর্ভুক্ত বিষয়রূপে বিচ্ছিন্ন করা সম্পর্কে সম্মতি প্রতিষ্ঠিত হয়েছে, এইরূপ সকল অস্থাবর সম্পত্তি পণ্যের অন্তর্ভুক্ত। খ. বন্ধকের বিষয়বস্তু অবশ্যই বন্ধক গ্রহীতাকে অর্পণ করতে হবে। শুধু প্রতিশ্রুতি বন্ধক হিসেবে গণ্য হয় না। বন্ধককৃত পণ্য বা বস্তু বন্ধক গ্রহীতাকে অর্পণ করতে হয়। গ. ঋণ পরিশোধ বা প্রতিশ্রুতি পালনের নিশ্চয়তা হিসেবে বন্ধক প্রদান করা হবে। ঘ. বন্ধকদাতা কর্তৃক ঋণ পরিশোধ বা প্রতিশ্রুতি পালন না করা পর্যন্ত বন্ধক গ্রহীতা বন্ধকি দ্রব্য আটকে রাখতে পারেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমি পরবর্তী ক্লাসে বন্ধক সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা করব। এই করোনা মহামারীর মাঝে তোমরা সবাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক নির্দেশিত স্বাস্থ্য বিধিগুলি সকলে পুঙ্খানুপুঙ্খরূপে মেনে চলো। সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আজকে এ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদের সকলকে অশেষ 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 ধন্যবাদ।